আজ 18 সেপ্টেম্বর 2023। কাল গণেশ চতুর্থীর জন্য মার্কেট বন্ধ থাকবে। তো প্রথমেই মার্কেটের কথা বলি। নিফটি আজ গ্যাপ ডাউন দিয়ে শুরু হয়, কারণ শুক্রবার দিন আমেরিকান মার্কেট নেগেটিভে ক্লোজ দিয়েছিল, তাই সেই এফেক্ট আমাদের মার্কেটেও ছিল। তারপরেও নিফটি কিছুটা রিকভারি করে, কিন্তু শেষে 59 পয়েন্ট নেগেটিভেই ক্লোজ দিয়েছে। সেক্টরাল ওয়াইজ যদি পারফরমেন্স দেখি, নিফটি পিএসইউ ব্যাংক 3.39% ওপরে গেছে এবং নিফটি অটো 0.84% ওপরে গেছে এবং বেশিরভাগ ইন্ডেক্স নেগেটিভই ক্লোজ দিয়েছে, যেমন নিফটি মিডিয়া, নিফটি মেটাল, ফার্মা, প্রাইভেট ব্যাংক, এইসব ইন্ডেক্সগুলো। তো অনেকেই পিএসইউ ব্যাংকে ইনভেস্টমেন্ট করছেন এবং আমার থেকে ওপিনিয়ন চেয়েছেন কি করবেন সেটা নিয়ে। তো এখানে আমি বলতে চাই, প্রতিটা পিএসইউ ব্যাংক তার অল টাইম হাই থেকে এখনো 50 থেকে 70% নিচে ট্রেড করছে। 2012-2014 সালের প্রাইসের সঙ্গে যদি কম্পেয়ার করি, এখনো অনেকটা নিচে ট্রেড করছে। তো আগে পিএসইউ ব্যাংকগুলো লাগাতার ইন্ডাস্ট্রিগুলোকে লোন প্রোভাইড করেছিল, যেগুলো রিস্কি ইন্ডাস্ট্রি। তো যথারীতি সেই সব কোম্পানি লোন পরিশোধ করতে পারেনি, এক এক করে ব্যাংকরাপ্ট হয়ে গেছিল। তাই প্রতিটা পিএসইউ ব্যাংকের গ্রস এনপিএ এবং নেট এনপিএ বেড়ে যায়, যার এফেক্ট সরাসরি কোয়ার্টার রেজাল্টে আমরা দেখতে পাই। এবং অ্যাভারেজ 2015 থেকে 2019-20 পর্যন্ত প্রতিটা ব্যাংক ইয়ারলি লস করেছে। তো ইদানিং ব্যাংকগুলোর গ্রস এনপিএ এবং নেট এনপিএ অনেকটাই কমেছে এবং ধীরে ধীরে ব্যাংকগুলো 2021 থেকে প্রফিটে এসেছে। তো ব্যাংকগুলোর ফান্ডামেন্টাল চেঞ্জ হতেই প্রাইস আপমুভ দেখাচ্ছে, কিন্তু যতদিন ব্যাংকগুলো ভালো পারফর্ম করবে ততই এদের শেয়ার প্রাইস বাড়বে। কিন্তু আরও একটা পয়েন্ট, অলরেডি ব্যাংকগুলো নিচের লেভেল থেকে অনেকটা উপরে চলে গেছে, তো এখানে একটা রিস্ক থেকেই যায়। এছাড়া আরও একটা পয়েন্ট, সামনেই 2024-এর ইলেকশন আছে, তাই এখন প্রতিটা পিএসইউ সেক্টরকেই ছোটানো হচ্ছে, যেমন রেলওয়ে, ডিফেন্স এবং পিএসইউ ব্যাংক সেক্টর। তাই একটু সাবধানে। এই সরকার থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু অন্য সরকার এলে কারেন্ট সরকারের যেসব সিদ্ধান্ত সেগুলো পরিবর্তন করতে পারে, তাতে এইসব কোম্পানিগুলোই বেশি মার খাবে। তাই যারা এইসব পিএসইউ সেক্টরে অ্যাগ্রেসিভলি ইনভেস্টমেন্ট করছেন, একটু কম কোয়ান্টিটিতে করবেন। রোজ রোজ স্টক প্রাইস বাড়ছে বলে লোভে ঝাঁপিয়ে পড়বেন সেই রকম করবেন না, কারণ একবার ওপর লেভেল থেকে প্রাইস নিচে আসা শুরু করলে 4 থেকে 5 বছরের জন্য টাকা ব্লক হয়ে যেতে পারে। এছাড়া আরও একটা স্পেসিফিক কারণের জন্য এইসব স্টকগুলোর প্রাইস নিচে আসতে পারে, সেটা নিয়ে আমি ভিডিও লাস্টে ডিসকাস করব। তো পিএসইউ ব্যাংকগুলোর ক্ষেত্রে যারা একদম নিচের লেভেলে নিয়েছেন, তারা আজ 3 থেকে 4 গুণ রিটার্ন অলরেডি পেয়ে গেছেন। আমার মতে 70% প্রফিট বুক করে নেওয়া উচিত এবং 30% শেয়ার নিয়ে একটু রিস্ক নেওয়া যেতে পারে যদি ফার্দার কোনো র্যালি আসে তার জন্য। তো এখানে জাস্ট আমি আমার ভিউ বললাম। বাই বা সেল আপনাকেই করতে হবে, প্রফিট এবং লস যাই হবে আপনারই হবে, তাই নিজেরা বুঝে সিদ্ধান্ত নেবেন। আরও একটা কথা, এটা হয়তো আমি সবসময় বলে থাকি, কোনো স্টকে র্যালি চলছে বলে ইনভেস্টমেন্ট করবেন না। সবসময় কনসলিডেট ফেজের সময় ইনভেস্টমেন্ট করতে হয়, যাতে পুরো র্যালি এনজয় করতে পারেন। কিন্তু আমরা এর উল্টোটা করি, র্যালি হওয়ার সময় টপে ইনভেস্টমেন্ট করি, তারপর স্টক প্রাইস নিচে এলে লসে এক্সিট করি। তাই আমাদের চিন্তাধারা বদলাতে হবে। তো নেক্সট কিছু স্টক রিগার্ডিং আপডেট দিয়ে দিই। তো প্রথমেই ভারত ইলেকট্রনিক্স, আজকে স্টক প্রাইস প্রায় 3.21% মতো বেড়েছে। তা কোম্পানি 3000 কোটি টাকার একটা ডিফেন্স অর্ডার পেয়েছে, যার মধ্যে 2119 কোটি টাকার অর্ডার কোচিন শিপইয়ার্ডের থেকে পেয়েছে, যেখানে ওয়েপেন ইকুইপমেন্ট, ফায়ার কন্ট্রোল সিস্টেম, কমিউনিকেশন ইকুইপমেন্ট সাপ্লাই করবে। আর বাকি 886 কোটি টাকার অর্ডারে আকাশ ক্ষেপণাস্ত্র আপগ্রেডেশন করা, নেভিগেশন সিস্টেম এবং অন্যান্য ইকুইপমেন্ট সরবরাহ করার জন্য পেয়েছে। তো কোম্পানি যত বেশি অর্ডার পেয়ে থাকবে, সেই অনুযায়ী স্টক প্রাইসও বাড়তে থাকবে। নেক্সট বাজাজ অটো, আজ স্টক প্রাইস প্রায় 1% মতো উপরে গেছে এবং নতুন 52 উইকস হাই তৈরি করেছে। তো এই কোম্পানিতে একটা পজিটিভ নিউজ দেখা যাচ্ছে। তো এই কোম্পানি এই বছরের মধ্যেই বিগেস্ট পালসার লঞ্চ করার প্ল্যান করছে, মানে পপুলার ব্র্যান্ড পালসার বাইককে আপগ্রেডেশন করবে। কিন্তু কোম্পানি কিছু কনসার্ন পয়েন্টও ডিসকাস করেছে। এই সময় কাস্টমাররা ইলেকট্রনিক টু হুইলারের দিকে বেশি ঝুঁকছে, যার ফলে ফিউল পাওয়ার বাইকের চাহিদা কম হচ্ছে এবং এখানে কোনো গ্রোথ দেখা যাচ্ছে না। এমনকি 2020 কোভিডের আগের স্তরেও ফিরে যাওয়া সম্ভব নয়, যেটা কোম্পানি অফিসিয়ালি বলেছে। তো তাই যে কোনো কোম্পানির ক্ষেত্রেই নিজেকে আপগ্রেডেশন করা প্রয়োজন, না হলে সেই বিজনেস একসময় আর থাকবে না। তাই ফিউল সারা জীবন থাকবে না, তাই আমার মতে এটাকেও আপগ্রেডেশন করা উচিত অন্য কোম্পানির মতো। তো লাস্ট পিএসইউ কিছু কোম্পানির জন্য একটা অ্যালার্ট পয়েন্ট, যেটা সিএনবিসিতে একটা আর্টিকেল পাবলিশ হয়েছে। এটা নিয়ে আমি আগেও মাঝে মাঝে ডিসকাস করেছি। সেটা হলো গভর্নমেন্টের ওএফএস-এর ভয়। টোটাল 21টা পিএসইউ কোম্পানিতে গভর্নমেন্টের স্টেক 75%-এর উপরে আছে। তো রুল অনুযায়ী লিস্ট হওয়ার 3 বছরের মধ্যে প্রোমোটার্সের স্টেক
75% বা তার নিচে আনতে হয়। কিন্তু এখনো পর্যন্ত 21টা PSU কোম্পানিতে গভর্নমেন্টের স্টেক 75%-এর বেশি আছে, তাই গভর্নমেন্ট যে কোনো সময় ওএফএস আনতে পারে। তো এর মধ্যে কিছু ফেমাস কোম্পানির নাম বলে দিই: LIC, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, IRFC, ইউকো ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ম্যাজাগান ডক, ITI, এইসব কোম্পানি। তো ওএফএস কোনো খারাপ জিনিস নয়। অ্যাকচুয়ালি সরকার অনেকটা স্টেক একসঙ্গে সেল করে, তাই শেয়ারের অফার প্রাইস যেটা চলে সেখান থেকে 10-12% মতো নিচে সেট করে, তাই কারেন্ট প্রাইস অ্যাডজাস্ট হয়ে 10-12% নিচে চলে আসে। যারা উপরের লেভেলে কিনেছে তাদের পোর্টফোলিও নেগেটিভে চলে যায়, এই একটা ভয় থাকে। এর বেশি কিছু না, কোম্পানির কোনো ফান্ডামেন্টালও চেঞ্জ হয় না, কিছুই চেঞ্জ হয় না। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড আপ করছি। যদি এই ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।